চলে গিয়েছিলাম। ওকে, let p be the population of that city for any time. যে কোনো সময়ের জনসংখ্যাকে p দ্বারা আমরা ডিনোট করে নিলাম। তাহলে আমরা জানি এটা এটা এই জানাটা হলো ফ্রম স্ট্যাটিস্টিক্যাল ডেটা, ঠিক আছে? এটা আমরা এইভাবে লিখতে পারি, we know that the rate of change of population with respect to time, দেখো dp by dt, the rate of change of population with respect to time is proportional to that population. Rate of change of population with respect to time is proportional to the number of that population. ওই দেশের জনসংখ্যার উপর নির্ভরশীল। কি? ওই দেশের জনসংখ্যার রেট অর্থাৎ বাড়তেছে না কমতেছে তা ওই দেশের জনসংখ্যার উপর নির্ভরশীল। এটা হলো একটি বেসিক ফর্মুলা। ইট কামস ফ্রম স্ট্যাটিস্টিক্যাল ডেটা, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এই হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি dp by dt is equals to kp. What is k? K is a constant. তাহলে প্রপোর্শনালিটি থেকে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক ধরতে পারলাম পে। এখন আমরা এটাকে সলভ করব। খুব কঠিন বলে মনে হচ্ছে না, সলভ করলে আমরা ভেরিয়েবল সেপারেট করে সলভ করতে পারি। 1/p dp is equals to k dt. ভেরিয়েবলস আর সেপারেটেড। এখন তুমি যদি বোথ সাইডস ইন্টিগ্রেশন করো তাহলে রেজাল্ট আসে কি? ln p is equals to kt plus suppose c1, kt plus c1। আমি অবশিষ্ট অংশ এই পাশে লিখতেছি, অনেক জায়গা আছে। তাহলে আমার তো বের করতে হবে পপুলেশন। তাহলে এই মানটা আমরা p সমান কত আছে দেখো, p equals to e to the power kt, e to the power kt plus c1। এটাকে আমরা লিখতে পারি p equals to e to the power c1 into e to the power kt or p equals to c e to the power k। এটা সাপোজ ইকুয়েশন নাম্বার 1। আর c বলতে e to the power c1 কে আমরা c হিসাবে সেট করলাম। এইভাবে আমরা পপুলেশন ফাংশন ইন টার্মস অফ টাইম এর মাধ্যমে একটি জেনারেল সলিউশন বের করলাম। এখন আমার স্টার্টিং ইয়ারে জনসংখ্যা ছিল 5 লাখ, অর্থাৎ সময় যখন শূন্য, যে বছর কাউন্ট করা হচ্ছিল ওই বছরকে শূন্য সাল ধরা হয়। সময় যখন শূন্য তখন পপুলেশন ছিল 5 লাখ, আর সময় যখন 2 ইয়ার তখন পপুলেশন ছিল 5,04,200। এই কন্ডিশন দুটা অ্যাপ্লাই করে এখান থেকে আমরা দুটি কনস্ট্যান্ট আছে, প্যারামিটারস আছে, একটি হলো কে আর একটি হলো সি। এই দুটো মান আমরা রিমুভ করব। দেখো let when t equals to 0, capital T is 5 lakh। সময় যখন শূন্য তখন পপুলেশনটা ছিল 5 লাখ, এটা ধরে নিলাম শূন্য, যেহেতু আমরা ক্যালকুলেশন করতেছি যখনই হিসাব শুরু করব তখনই তোমাকে শূন্য ধরে নিতে হয়। তাহলে এই শর্তটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কত হবে? 5 লাখ
is equals to c into e to the power 0. সুতরাং c equals to 5 lakh। এই c এর মান পেয়ে গেলাম। 1 নম্বর সমীকরণে আমরা c এর মানটা বসিয়ে দিব। বসিয়ে দিলে কি পাচ্ছি? পপুলেশন c, that is 5 lakh e to the power k3। এই হলো 2 নম্বর। আবার 2 বছর পরে দেওয়া আছে পপুলেশন 5,04,200। ওই শর্তটা অ্যাপ্লাই করব। when t equals to 2, পপুলেশন 5,04,200 প্রশ্নে দেওয়া ছিল। then 2 implies that 2 নাম্বার কিভাবে আমরা মানটা বসিয়ে দিচ্ছি 2 নম্বরে। তাহলে কত আছে দেখো, এর মান 5,04,200 সমান 5 লাখ 1 2 3 4 5 e to the power কি হলো 2, that is 2k। তো এখান থেকে আমরা কাটাকাটি করে কে এর মান বের করতে পারি। কে এর মান আমরা এত কিছু না করে সংক্ষিপ্ত ভাবেও বের করতে পারি। কিভাবে? একটু কাটাকাটি করা যায়। ক্যালকুলেটর যাদের আছে তোমরা দেখো, ভাগ করে নিলে 5,04,200 ভাগ হলো 5 লাখ। ওকে, যে ভ্যালুটা আসলো এটা আসে, আমি একটু আরেকটু ইলাবোরেটলি যদি করি, যে e to the power 2k is equals to এত ভাগ এত ভাগ করলে আসে একটা রেজাল্ট আসে, ডেসিমালি ইউজ করলে 1.0084 এবং উভয় পাশে যদি লন নাও তাহলে সুতরাং 2k is equals to ln of 1.0084। আমরা কি বুঝাতে পেরেছি? উভয় পাশে লন নিলে লন ই 2k চলে আসবে সামনে আর লন এটা থাকবে। এইভাবে ক্যালকুলেশন করে আমরা কে এর মান পাবো ln of answer, that is 1.0084। এই মানটা পেলাম, তাকে আমরা ভাগ দিব 2 দ্বারা। আমরা কে এর একটি মান পেয়েছি, এই মানটি হলো 4.182 into 10 to the power -2। কে এর মান আমরা বের করলাম। ওকে, এখন এই কে এর মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে পপুলেশন ফাংশন বের হবে। এটা হলো ডেসিমেলে। আমরা অনেক সময় এই একটু টেকনিক্যালিও কিন্তু কে এর মান আমরা বের করতে পারি। টেকনিক্যালি কে এর মান বের করাটা যদি দেখাই তাহলে দেখাবো ডেসিমেল না করে আমরা এই লাইন থেকে আমরা লিখতে পারি e to the power 2k is equals to এত ভাগ এত। আমরা যদি ভাগ দেই তাহলে আসবে 5,04,200 ভাগ 5 লক্ষ। এটা আসে 25 then 21 divided by 2500। ওকে, সুতরাং এখান থেকে আমরা e to the power k কত পাবো? বর্গমূল করলে একটা রেজাল্ট পাবো, অর্থাৎ 2521 by 2500 এর বর্গমূল। এইভাবে বর্গমূল চিহ্ন না দিয়ে আমরা পাওয়ার হাফ দিলেও পারি, পাওয়ার হাফ।
ই টু দা পাওয়ার কে এর মান আমরা বের করলাম, ডেসিমেলের মানটার চেয়ে এই মানটাও অনেকটা সুন্দর। এখন এই ই টু দা পাওয়ার কে এখানে আছে, এই মানটা আমরা বসিয়ে দেবো, দ্যাট ইজ 2 implies that population function p is equals to 5 plus into ই টু দা পাওয়ার কে, আর ই টু দা পাওয়ার কে হলো এটা, অর্থাৎ 2521 divided by 2500 whole to the power 1/2 আর সাথে আছে কি, that is 3/2। এই সমীকরণটাকে বলা হয় পপুলেশন ফাংশন, that is number of population in terms of time t। আসলে এটা যে পপুলেশন ফাংশন তা আমরা একটু যাচাই করি। কিভাবে যাচাই করব? সময় যখন শূন্য, স্টার্টিং এ কি এর মান যদি শূন্য বসাই, তাহলে এই মানটা জিরো, এই পুরো মানটা হয়ে যাবে 1। কারণ আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে রেজাল্ট 1 হয়। তখন স্টার্টিং পপুলেশন থাকবে 5+, এটা ভেঙে যাবে। আবার বলা হচ্ছে কি এর মান যখন 2 বছর, তাহলে 2 বছর যদি হয়, আমরা কি এর মান 2 বসাবো। 2 বসালে 2 কাটা যাবে, তাহলে এই ক্যালকুলেশন করে এইটার এটা গুণ করলে হিসাব করে দেখবো যে 5,04,200 আসতেছে। তুমি এটা এটা কাটাকাটি করো, এই 2 কাটা যাবে 1 হবে, ক্যালকুলেশন করলে এটা ঠিক আছে। দ্যাট মিনস ফ্রম দিস ইকুয়েশন we can find the starting population after 2 years population, therefore we can find out any years population, যে কোনো সালের জনসংখ্যা পাবো। এই হলো আমাদের 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণ থেকে আমাদের প্রশ্ন ছিল 5 বছর পরে জনসংখ্যা কত, অর্থাৎ পি অফ 5 ইয়ার, 5 বছর পরে জনসংখ্যা বের করতে হলে পি এর জায়গায় 5 বসাতে হবে, আর বাকি সব এজ ইট ইজ থাকবে। কত হচ্ছে 5 লাখ, তারপরে হলো 2521/2500 ইন্টু 5/2। এখানে তোমরা বলতে পারো স্যার আমরা কি এইভাবে মান বের করলে হবে না? হবে। আসলে এই ডেসিমাল ভ্যালু বা সাইন্টিফিক ভ্যালুর চেয়ে ভগ্নাংশ ভ্যালুটা আমাদের জন্য ইজি, এবং উই উইল গেট দ্য এক্সাক্ট সলিউশন। সাইন্টিফিক ভ্যালুতে আরো অনেক ছিল, আমি বাদ দিয়েছিলাম, বাট এখানে কিন্তু সেটা কোনো কিছু বাদ দেইনি। এখন এটা ক্যালকুলেটরে ইনপুট দিলে অবশ্যই আমরা আউটপুট পাবো। দেখো কত আছে আফটার 4 ইয়ার্স, সরি আফটার 5 ইয়ার্স, পপুলেশন হিস্ট্রিটা দেখো কত আছে বলো, একটু চেষ্টা করো। 2521/2500 ব্রেকেট ক্লোজ, দেন 5/2। আমরা দেখতে পাচ্ছি 5 বছর পরে আমরা জনসংখ্যা পাবো 5,10,563। 5,10,563। এটা কিন্তু ঐকিক নিয়মে পড়েনি। স্যার ঐকিক নিয়ম কোনটা? যে 2 বছরে বেড়েছে 4,200, 1 বছরে বেড়েছে 2,100, আর 5 দিয়ে গুণ করলে 5 বছরে 10,500। ব্যাপারটা এটা না যে 10,500 না, কিন্তু তার চেয়ে বেশি বাড়বে। এর কারণ হলো এই ফর্মুলাটা মেনটেন করে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা থেকে শিখলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করে আমরা পপুলেশন গ্রোথ অর ডিক্রিজ ক্যালকুলেট করতে পারি। চলো আমরা আরো একটি প্রবলেম নেই, যাহা ইলেকট্রিক্যালের সাথে হুবহু মিলে যাবে। ইলেকট্রিক্যালের একটি প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তোমরা স্লাইডটা কি দেখতে পাচ্ছ?
হ্যালো, জি স্যার, দেখতে জি, পাচ্ছি স্যার। একটু রেসপন্স করলে বোঝা যায় যে তোমরা আছো। দিস ইজ এ এলআর সিরিজ সার্কিট। এই এলআর সিরিজ সার্কিটের যে বেসিক আলোচনা, সেটা হলো আমরা ভোল্টেজ ল থেকে পাই দ্য অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ ড্রপ অ্যারাউন্ড এনি ক্লোজ সার্কিট। এটা একটা ক্লোজ সার্কিট, ঠিক আছে। আর এই ক্লোজ সার্কিটের এক জায়গায় কিন্তু সুইচ দেওয়া আছে, সুইচ অন করলে ক্লোজ হবে, অন্যথায় এটা ক্লোজ হবে না। এটা আমাদের ডায়াগ্রামটা এর সাথে তুলনা করতে পারি। আমরা যে বাসা বাড়িতে কারেন্ট ফ্লো করাই, লাইট, ফ্যান ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা কনফিগার করি। সুইচ অন না থাকলে কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা, তাহলে এখান থেকে এই সার্কিট ডায়াগ্রাম থেকে উই হ্যাভ টু ক্রিয়েট এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট করতে হবে। জেনারেশনের পরে তারপরে সলভ করতে হবে। তাহলে এই এলআর সিরিজ সার্কিট থেকে কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট করা হয়? দেখো, সিরিজ সার্কিটের যে ডেফিনিশনে বলা হয় যে কারেন্ট ফ্লো, দ্যাট ইজ the voltage drop due to resistance, এখানে রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করে তার ফর্মুলাটা তোমরা কি জানো? যদি রেজিস্ট্যান্স ভ্যালু আর হয় আর কারেন্ট ফ্লো আই হয়, তাহলে আমাদের ড্রপ করে হলো আই আর। এই অংশ থেকে ড্রপ করে, যা আমি এখানে লিখতেও দেখছি যে আই আর। এবার দিস ইজ এন ইন্ডাক্টেন্স। ইন্ডাক্টেন্স দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করে তার একটা হিসাব আছে। এই হিসাবটা হলো এল ইন্টু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম টি। এল ইন্টু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। অর্থাৎ এই অংশ থেকে হলো ইন্ডাকটেন্স এল এর জন্য। আর প্রশ্নে বলা হচ্ছে যে অ্যালজেব্রিক সাম অফ দি ভোল্টেজ ড্রপ অ্যারাউন্ড দ্য ক্লোজ সার্কিট। এই ক্লোজ সার্কিটের যে পোর্শনের কারণে ভোল্টেজ ড্রপ হয় তাদের সমষ্টি is equals to the total voltage, that is total electromotive force in the circuit, অর্থাৎ টোটাল যে পাওয়ার আছে সেই পাওয়ারের। তার মানে কি দাঁড়াচ্ছে? ইনফেজ ভোল্টেজ হলো, এখানে আমরা দেখিয়েছি ই, অর্থাৎ যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করতেছে এই দুই জায়গায় তার সমষ্টি হলো টোটাল ই। আর এখানে একটা সুইচ আছে, সুইচ কন্ডিশনটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। তাহলে এই হলো মোটামুটি একটি এলআর সিরিজ সার্কিট থেকে হাউ উই গেট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়ার পরে আমরা প্রবলেম সলভ করব। কিভাবে সলভ করতে পারি? দেখো, একটি প্রবলেম নিয়ে আসি, দেখে আমরা বুঝতে পারি কিনা প্রবলেমটা। এ কয়েল having a resistance of 20 ohm, একটি কয়েলের বা তারের কি দেওয়া আছে? রেজিস্ট্যান্স দেওয়া আছে 20 ওহম। এই যে এখানে ফিগারে আমি তোলার চেষ্টা করি। আর বলা হচ্ছে an inductance of 10 Henry is connected to 100 volt supply, এবং ফিগার অনুযায়ী 100 ভোল্ট সাপ্লাইয়ের সাথে 10 হেনরির একটা ইন্ডাকটেন্স সংযোগ করা আছে। সাপ্লাইটা হলো 100 ভোল্ট, আর এখানে একটি সুইচ দেওয়া আছে। এই ইনফরমেশন গুলি থেকে we have to calculate the current function in terms of time t. কারেন্ট ভ্যালুটা আমাদের বের করতে হবে, কারেন্টের মান আই এর ভ্যালুটা বের করতে হবে in terms of time। তারপরে 5 সেকেন্ড পরে কারেন্টের মান কত সেটা বের করতে হবে। আমরা যদি কারেন্ট প্রোফাইলটা বের করতে পারি 5 সেকেন্ড পরেও পারবো, 10 সেকেন্ড পরেও পারবো, একদিন পরেও পারবো, যে একদিন পরে কারেন্ট ফ্লোটা করতে, ঠিক আছে। তাহলে আমরা
যে আরএল সিরিজ সার্কিট কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এটাও কিন্তু ক্লোজ সার্কিট এবং আরএল সিরিজ সার্কিট। তো এখান থেকে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্মুলেট করতে হবে, তারপরে আমরা প্রবলেমটা থেকে কারেন্ট বের করব, কারেন্ট প্রোফাইল ইন টার্মস অফ টাইম কি ফাইনালি 5 সেকেন্ড পরে আমরা। তাহলে এবার বোর্ডে যাইয়া এতক্ষণ যে আলোচনা করেছি ওই অংশটুকু বোঝানোর চেষ্টা করি। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, জি স্যার। জি স্যার। আমরা যে এতক্ষণ একটা স্লাইড নিয়ে আলোচনা করতেছিলাম, এই স্লাইডটাতে ছিল এই টাইপের যে সাপোজ কারেন্ট ফ্লো হচ্ছে একটি রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড আর একটি ইন্ডাকটেন্সের সাথে কানেক্টেড এবং একটা সুইচ বোর্ড দেওয়া আছে এবং পাওয়ার সাপ্লাই দেওয়া। এই হলো রেজিস্ট্যান্স, এই হলো ইন্ডাকটেন্স, ঠিক আছে, এই হলো পাওয়ার সাপ্লাই, আর এটাকে বলা হয় সুইচ। এই জায়গায় কি সমান আচ্ছা সুইচ, এটা এইভাবে লেখা হয়, আরো ডিজাইন করে দেওয়া হয়। তাহলে আমরা এখন বের করব কারেন্ট ফাংশন। আর এর মান দেয়া আছে, রেজিস্ট্যান্স দেয়া আছে 20, আর ইন্ডাকটেন্সের মান দেয়া আছে 10, আর সাপ্লাই দেয়া আছে V সমান 100 ভোল্ট, রাইট? আমি আর ইউনিটগুলো দিলাম না, 20 ওহম, 10 হেনরি, 20 ভোল্ট, আর সাপ্লাই দেয়া আছে 100 ভোল্ট। তো আমরা যে প্রশ্নটা পেলাম সেই প্রশ্ন থেকে একটি সার্কিট এভাবে ড্রয়িং করব বা ডিজাইন করব, তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মুলেট করব, তারপর সলভ করব, তারপর অ্যানালাইসিস করব, 5 সেকেন্ড পরে কারেন্ট ফ্লো কেমন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সহ। তাহলে আমরা লিখতে পারি এরকম যে from the figure ওই ফিগার থেকে আমরা পাই যে এই রেজিস্ট্যান্স দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করে তার পরিমাণ, এটা হলো আর ইনটু আই, প্লাস এই ইন্ডাকটেন্স দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করে তার পরিমাণ, এটা হলো এল ইনটু ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু টোটাল সাপ্লাই কত দেওয়া আছে সেটা সাপ্লাই দেওয়া আছে ই। এই হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এখন আমরা সলভ করব। তো সলভের আগে আমরা আর এর মান, এল এর মান, ই এর মান বসিয়ে দিব, আর এর সাথে আছে আমাদের কন্ডিশন আই জিরো ইকুয়াল টু, ওই যে সুইচ, এটাকে বলা হয় সুইচ কন্ডিশন। তোমরা কি জানো মানুষের সুইচ কোথায়? কেউ বলতে পারবে? বডির, হ্যাঁ, মানবের একটি সুইচ আছে, সেই সুইচটা হলো প্রত্যেকের চোখ, ঠিক আছে? প্রত্যেকের চোখ হলো তাদের সুইচ। আমি চোখ বন্ধ করে রাখলে পৃথিবীর কিছুই দেখতে পাচ্ছি না, সব ফাংশনিং অফ। যখন খুলে দিব সব দেখতে পাবো। তবে এটাকে ইসলাম ধর্মের দৃষ্টিতে এই সুইচকে বলা হয়, এই সুইচটাকে বলা হয় পাপের সুইচ। এই চোখ দিয়েই সবচেয়ে বেশি মানুষ পাপ করে থাকে, মানে খারাপ কাজ করে থাকে, চোখ দিয়ে সবচেয়ে বেশি খারাপ কাজ করে থাকে। আধুনিক যুগে আমরা যদি বলি, হ্যাঁ অবশ্যই চোখ দিয়েই সবচেয়ে বেশি খারাপ কাজ হয়ে থাকে। খারাপ দেখা, খারাপ বলা, খারাপ মেজার করা, ওজনে কম দেয়া,
হ্যাঁ, গালি দেওয়া সবকিছু চোখের মেজারমেন্টের উপর নির্ভর করে। তো এই চোখকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আর তাছাড়া আরো বিভিন্ন ধর্মগ্রন্থেও কিন্তু এই জিনিসগুলি আছে, কন্ট্রোল ইউর সেলফ, নিজেকে কন্ট্রোল করো। প্যারামিটার্স হলো ধর্মীয় রেস্ট্রিকশন গুলি তোমাকে মানতে হবে। হ্যাঁ, তাহলে দেখবে যে তুমি অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যে এখানেরও কিন্তু সার্কিটের একটা কন্ট্রোলার আছে, ব্রেকার আছে। ব্রেকারটা হলো সুইচ দেয়া আছে। সুইচটা অফ করে রাখলে কারেন্ট ফ্লো হবে না, আর না হয় কিন্তু ফ্লো হবে। তো আমরা এখন এই মানগুলি বসিয়ে দিচ্ছি অ্যাজ পার কোশ্চেন। কত আসে? আর এর মান হলো 20, আই এল এর মান 10, ডিআই বাই ডিটি ইজ ইকুয়ালস টু 100। এটাকে একটু সাজিয়ে লেখা যায়। আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাই? ডিআই বাই ডিটি প্লাস 2i ইজ ইকুয়ালস টু 10। 10 দ্বারা ভাগ করেছি। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হয় ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে করতে পারি, ভেরিয়েবল সেপারেশন দিয়ে করতে পারি, বিভিন্ন ভাবে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে পারি। তাহলে আমরা এখন ভেরিয়েবল সেপারেশনও করতে পারবো, ফার্স্ট অর্ডার লিনিয়ারও করতে পারবো, এবং এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন তোমাদেরকে অনেক করবে। আজকে অ্যাপ্লিকেশনসও দেখতে পেলাম যে এই টাইপের তোমাদের সম্মানিত প্রফেসর ডক্টর মির্জা গোলাম রব্বানী, চেয়ারপারসন ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, প্রায় সময় এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে বলে বাবা সলভ করো। ঠিক আছে? তখন কিন্তু অবশ্যই পারতে হবে। কিভাবে করবে? বলবে স্যার আমরা মিডের আগে 2 ভাবে শিখেছি। যদি এখন জিজ্ঞেস করে যে ভেরিয়েবল সেপারেশন করে, আরেকটি হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে। এই প্রবলেমটাই আমি মিডের পরে আরেকটি মেথডে শেখাবো, যা সবচেয়ে সহজ। তোমার প্রশ্ন হতে পারে স্যার তাহলে সহজটাই আগে শেখান, এটাই তো ভালো ছিল। না, এটা ধারা আছে। কারণ হলো আমরা ভেরিয়েবল ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে যেভাবে করতে পারি, ওই খুব সহজ মেথডে ওইভাবে পারি না। সেটার একটা রেস্ট্রিকশন আছে। এই জন্য ট্র্যাডিশনালি রোলস গুলি দিয়ে আমরা করি। এটা ভেরিয়েবল সেপারেট দিয়ে এই মুহূর্তে করা যাবে, পক্ষান্তর করে যোগ বিয়োগ করে আমরা পারবো। কিন্তু এই জায়গায় যদি আমাদের যে পাওয়ার সাপ্লাই, এটাকে ডিসি পাওয়ার সাপ্লাই বলে। হ্যাঁ, কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই তোমরা জানো। যদি সেটা এসি পাওয়ার সাপ্লাই বা যাকে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, সাইনোসয়েডাল সাপ্লাই হচ্ছে, অর্থাৎ এটা 100 ভোল্ট না হয়ে 100 সাইন অফ সামথিং টি, সাইন ফাংশন বা কোসাইন ফাংশন হইতো, তখন কিন্তু আমরা আর এই অঙ্কটা ফার্স্ট অর্ডার সরি ভেরিয়েবল সেপারেশন দিয়ে তখন সলভ করা সম্ভব। তখন অবশ্যই ফার্স্ট অর্ডার দিয়ে করতে হবে, অন্যথায় আমরা হায়ার অর্ডারের মেথড অ্যাপ্লাই করবো, যা আমরা নিজের পরে শিখব। এখন এটার সলিউশন আমরা খুব সংক্ষিপ্ত ভাবে যদি করি, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে কেউ বলতে পারবে? জি স্যার, স্যার 2 2dt, dt। that is e to the power 2t। এখন সলিউশন অফ 1 কত হয়? এগুলো আগে করেছো। জি স্যার, এই টাইপের অঙ্ক আমি পরীক্ষাও দিয়েছিলাম। I into e to the power 2t 2 জি স্যার, is তো equal 10 to ইন্টিগ্রেশন 10 10 e to the power 2t dt dt। dt। এবার I into e to the power 2t equals to কত হয়? এটা হবে 5 e to the power 2t plus t1 integration constant, or I equals to 5 plus t1 e to the power minus 2t। এটা হলো কারেন্ট ফাংশন ইন টার্মস অফ টাইম t। আমরা কারেন্টের মানটা বের করে নিলাম, কিন্তু শর্ত আছে একটি, সুইচ, ওই সুইচটা এখন অ্যাপ্লাই করবো। When e equals to 0, I equals to 0,
then 2 implies that কত হয় 0 is equals to 5 plus 3 1 আর e to the power 0 সমান 1 তাহলে এখান থেকে আমরা পেলাম c1 সমান -5 এখন 2 নম্বর সমীকরণে মানটুকু আমি বসিয়ে দিব বসিয়ে দিলে i of t equals to হলো 5 minus 5 e to the power -2 এই সমীকরণটাকে বলা হয় particular solution, that means complete current profile in terms of time t. Complete current profile in terms of time t আমরা পাঁচ কমন নিতে পারি, নো প্রবলেম, না হলে অসুবিধা নেই। এইখান থেকে এটা যে আমাদের প্রবলেম ছিল এটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমরা জাস্টিফাই করতে পারি। অর্থাৎ টাইম যদি 0 হয় তাহলে কারেন্ট ফ্লো কত বলতো? সময় শূন্য হলে কারেন্ট ফ্লো এর মান কত হবে? 0 হবে। 0 হবে, নো কারেন্ট ফ্লো। তাহলে সময় শূন্য বসিয়ে দেখো তো, t এর মান শূন্য বসাও, e to the power 0, e to the power 0 সমান 1, তাহলে 5 minus 5 0, i 0 হয়ে যাবে। তার মানে অঙ্ক ঠিক আছে। এবার আমার প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে i 5 বের করো, অর্থাৎ 5 সেকেন্ড যখন, তাহলে কত হবে 5 minus 5 e to the power -10, আর এটা এম্পিয়ার হিসাবে দিতে পারি কারণ আমরা জানি ইউনিট অফ কারেন্ট ইজ ক্যালকুলেশন করলে সম্ভবত তোমরা দেখো 4.9997 এম্পিয়ার মেবি, দেখে বলতে পারবো 4.9997। আমি ইচ্ছে করলে কিন্তু আরো কতগুলি প্রোফাইল বের করতে পারি, 1 সেকেন্ড পরে কত, 3 সেকেন্ড পরে কত। হ্যাঁ, তুমি যদি বের করতে চাও সাপোজ x কত হয় দেখো, 5 minus 5 into e to the power -2, করে দেখো 4.3 আসবে মেবি, যদি মান বসাও 5 minus 5 e to the power what -2, 4.32, 4.32। এভাবে আমরা i2 বের করতে পারি, বের করলে একটি পাবো 4.9 পাবো, i3 বের করতে পারি, তাই না? এতক্ষণ আমরা বের করেছি কারেন্ট প্রোফাইল ইন টার্মস অফ টেম্পারেচার, সরি টাইম টি, আর কয়েকটি মান আমরা বের করেছি। যদি আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কারেন্ট এবং টাইমের গ্রাফটা দেখি, এই গ্রাফটা কেমন হয়। মনে করো এই হলো টাইম, আর উপরের দিকে আমরা দিলাম কারেন্ট। টাইম মনে করো 1 2 3 4 5 6 7, আর এটা মনে করো 1 2 3 4 5 6 7 8। এই মানগুলি যদি আমরা বসাই, যখন কারেন্ট 0 ছিল অর্থাৎ টাইম 0 ছিল, নো কারেন্ট ফ্লো, স্টার্টিং এ আমরা পাবো এই 0 থেকে 0। সময় যখন 1, তখন 1 মিনিট হলে কারেন্ট ফ্লো হলো 4.32, 1 2 3 4 এই জায়গায় আসছে। 2 হলে 4.9, 2 হলে 5 এর খুব কাছাকাছি চলে, 3 হলে আরো কাছাকাছি এসে যাচ্ছে। দ্যাট মিনস একটি রেখা টানবো 5 বরাবর, এই হলো i equals to 5 লাইন। তাহলে আমরা দেখতে পাবো এই ভ্যালুটা 5 এর খুব কাছাকাছি দিয়ে যাবে, যত মান বাড়াও না কেন আসবে, কিন্তু স্টার্টিংলি একটু ফ্লাকচুয়েট হবে। আমাদের গ্রাফটা হবে এইরকম, এটা হলো এই যে রেড কালারের গ্রাফ, এই গ্রাফটা হলো কারেন্ট গ্রাফ উইথ রেসপেক্ট টু টাইম টি, সময়ের সাপেক্ষে 1 2 3 4 5 6 7 7। তো আমরা বুঝতে পারতেছি যে
যখন সুইচ অন করা হয় কারেন্ট ফ্লোটা 0 থেকে হঠাৎ করে বাড়তে থাকে, বেড়ে এক্সপোনেনশিয়ালি বেড়ে কনস্ট্যান্টলি থাকবে। ঠিক আছে, এই সিচুয়েশনটাকে বলা হয় আনস্টেবল সিচুয়েশন। তোমরা এগুলি পড়বে সার্কিটে অথবা পড়েছে। তারপরে স্টেবিলিটি এসে যাবে কারেন্টে, এরপরে কন্টিনিউয়াসলি ফ্লো করতে থাকবে। ঠিক আছে, তো আমরা এতক্ষণ একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিলাম, বিশেষ করে সার্কিটের। সেখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট করলাম, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করলাম ইন টার্মস অফ টাইম টি, এবং বিভিন্ন টাইমে আমি কারেন্ট ভ্যালুগুলি বের করেছি। পরবর্তীতে অ্যানালাইসিস করার জন্য, বিশ্লেষণ করার জন্য সেই টাইম ফাংশনটা আমরা ড্রয়িং করেছি। এক্স এক্সিস বরাবর টাইম, ওয়াই এক্সিস বরাবর দিয়েছি কারেন্ট, এবং মান বসিয়েছি ডেটাগুলি থেকে, বসিয়ে আমরা একটা গ্রাফ জেনারেট করেছি এবং দেখতে পেয়েছি সেই গ্রাফটা হলো এক্সপোনেনশিয়াল। তো আশা করি তোমরা এই এক্সাম্পলটা, আমাদের কোশ্চেনটা হলো suppose that a corpse means dead body was discovered in a motel room at midnight and its temperature was 80 degree Fahrenheit. ধরে নেওয়া হলো যে হোটেলের একটি কক্ষে রাত 12টার সময় একটি লাশ পাওয়া গেল বা ডেথ বডি পাওয়া গেল। তারপরে হোটেল কর্তৃপক্ষ তাদের নিজস্ব ডাক্তার নিয়ে লাশটা পর্যবেক্ষণ করে দেখলো এবং টেম্পারেচার মেজার করে দেখলো যে এই লাশের টেম্পারেচারটা 80 ডিগ্রি ফারেনহাইট। এতটুকু পর্যন্ত বুঝে গেছে? জি স্যার। The temperature of room is kept constant at 60 degree Fahrenheit. অর্থাৎ রুমের টেম্পারেচার কনস্ট্যান্টলি 60 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ছিল। ব্যাপারটা এই টাইপের, যেহেতু এটা একটা হোটেল, হোটেলের রুমগুলিতে এসি থাকে, এসিতে একটা নির্দিষ্ট টেম্পারেচার দেওয়া থাকে, আর সেই টেম্পারেচারটা ছিল 60 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এখন আসো 2 ঘন্টা পরে সিআইডির লোকজন আসলো বা পুলিশ প্রশাসন আসলো, আসার পরে ওই ডেড বডিটা অ্যানালাইসিস করলো, কিভাবে মারা গেছে কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। তারা আবার থার্মোমিটার দিয়ে মেপে ওই ডেড বডির টেম্পারেচার সংগ্রহ করেছে, সেটা এসেছে 75 ডিগ্রি ফারেনহাইট। তাহলে রাত 12টার সময় ছিল 80 ডিগ্রি ফারেনহাইট, আর 2 ঘন্টা পরে আবার মাপার পরে পাওয়া গেল 75 ডিগ্রি ফারেনহাইট। ওই লোকের টেম্পারেচার কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস হয়েছে? কমেছে। কমে। আবার রুমের টেম্পারেচার ছিল কনস্ট্যান্ট টেম্পারেচার 60 ডিগ্রি ফারেনহাইট। আর এই ইনফরমেশন গুলো থেকে আমাদের বের করতে হবে টাইম অফ ডেথ, লোকটা কখন মারা গিয়েছে। কথা কি বুঝে যাচ্ছে প্রশ্নটা? তাহলে আমি আবার বলি। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো, সালাম কে দিয়েছো? আচ্ছা, আমি প্রশ্নটা একটু রিপিট করি। প্রশ্নটা হলো মিডনাইট অর্থাৎ রাত 12টায় একটা হোটেলের কক্ষে একটি লাশ পাওয়া গেল, মৃতদেহ, এবং সেই মৃতদেহের টেম্পারেচার ছিল 80 ডিগ্রি ফারেনহাইট। তারপরে থানা পুলিশকে খবর দেওয়ার পরে থানা পুলিশ আসলো, 2 ঘন্টা পরে এসে লাশটা দেখে পর্যবেক্ষণ করে টেম্পারেচার মেপে দেখলো 75 ডিগ্রি ফারেনহাইট। আর শুরু থেকে শেষ পর্যন্ত বা ওই দিন পুরো দিনই, বিশেষ করে হোটেল যেহেতু একটা এসি চলতেছিল বা রুমের টেম্পারেচারটা কনস্ট্যান্টলি 60 ডিগ্রি ফারেনহাইট ছিল। এই ইনফরমেশনের সাপেক্ষে
we have to calculate time of death. কখন লোকটি মারা গেছে সেই প্রেডিকশনটা আমাদের করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে। প্রশ্নটা কি বুঝতে পেরেছ? আমার মনে হয় মোস্ট অফ দি স্টুডেন্ট আমার কথা শুনতে পারো না, নাকি এরকম? না স্যার, শুনতে পাই স্যার। তাহলে কি প্রশ্নটা বোঝা গেছে কি বলেছি? আমি কিন্তু ইংলিশে বলেছি, বোঝানোর চেষ্টা করছি, বাংলায় বলেছি। জি স্যার। আমাদের শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে না? আমাদের মূল টার্গেট হলো ওই ডেড বডিটা কখন মারা গেছে সেই সময়টা নির্ধারণ করবো, অর্থাৎ টাইম ক্যালকুলেশন করতে হবে। তো টাইম ফাংশন আমাদের বের করতে হবে। তো চলো অঙ্কটা আমি বোর্ডে করি। আসলে এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলস গুলি না বুঝিয়ে দিলে, শুধু পড়া থাকলে কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে না। সেই জন্য আমি এই টাইপের অঙ্কগুলি করে দেওয়ার থাকলেও আমি নিজে বোর্ডে করাচ্ছি, যেন তোমরা বুঝে বুঝে করতে পারো। কি ইনফরমেশন, যে কি ইনফরমেশন হলো ডেথ বডি। আর রাত 12টা, ঠিক আছে। প্রথমে 80°F ছিল টেম্পারেচার, 2 ঘন্টা পরে টেম্পারেচার পাওয়া গিয়েছিল 75°F, আর রুম টেম্পারেচার ছিল 60°F। আমাদের বের করতে হবে টাইম অফ ডেথ। এই হলো প্রবলেমটার এক কথায় প্রশ্ন, সংক্ষিপ্ত ভাবে। একটা ডেড বডি পাওয়া গেছে রাত 12টায়, তার টেম্পারেচার ছিল 80°F, 2 ঘন্টা পরে তার টেম্পারেচার পাওয়া গেছে 75°F, আর রুম টেম্পারেচার ছিল 60°F। টাইম অফ ডেথ বের করা। আশা করি সংক্ষিপ্ত ভাবে প্রশ্নটা বুঝতে পেরেছি, ঠিক আছে। এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের একটি থার্মোডাইনামিক্স এর ফর্মুলা লাগবে, একটা জগৎ বিখ্যাত ফর্মুলা, একেবারে ওয়ার্ল্ড রিনাউন্ড ফর্মুলা। দ্যাট মিনস এটাকে নিউটনস ল অফ থার্মোডাইনামিক্স বলা হয়, অথবা নিউটনস ল অফ কুলিং। এই নিউটনস ল অফ কুলিংটা হলো এরকম, নিউটনস ল অফ কুলিং। এটা কি? The rate of change of temperature with respect to time. The rate of change of temperature, capital T for temperature, small t for time. The rate of change of temperature is proportional. এই সাইনটাকে বলা হয় proportional sign. The rate of change of temperature is proportional to the difference between, এই সাইনটা হলো ডিফারেন্স সাইন, difference between body temperature and ambient temperature. TA হলো ambient temperature, that means surrounding temperature, that means room temperature. আর আমাদের অঙ্কে এই ambient temperature দেয়া আছে 60°F। নিউটনস ল অফ কুলিং এ বলা হচ্ছে the rate of change of temperature with respect to time is proportional to the difference between body temperature, যে টেম্পারেচার কুল হবে বা হট হবে, তার টেম্পারেচার থেকে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের বিয়োগফল, ডিফারেন্স। এখন কোনটা বড় কোনটা ছোট সেটা তো বলা যায় না, তাই না? যেমন আমরা একটি উত্তপ্ত
লোহার খণ্ড যদি আমরা বরফের মধ্যে ফেলি, তাহলে সারাউন্ডিং টেম্পারেচার হলো 0 ডিগ্রি, যেহেতু বরফ, আর বডি টেম্পারেচারটা তখন বেশি, আস্তে আস্তে কমে যাবে, সারাউন্ডিং এর কাছাকাছি এসে যাবে, তাই না? আবার আমরা যদি সারাউন্ডিং টেম্পারেচারটা মনে করো অগ্নিকুণ্ডলী, আর বডিটা একটি ঠান্ডা লোহার টুকরা, তাহলে লোহার টুকরা টেম্পারেচারটা কম ছিল, কিন্তু সারাউন্ডিং এর কারণে টেম্পারেচারটা ইনক্রিজ হবে, আর আগের সারাউন্ডিং এর কারণে টেম্পারেচার ফল করবে। তো টেম্পারেচার জিনিসটা এই হলো রিলেটিভ। তাহলে এই অংশটুকু আমাদের মনে রাখতে হবে, দি নিউটনস ল অফ কুলিং, dT by d capital T by d small t is proportional to T difference T. এটাকে আমরা লিখতে পারি এইভাবে, d capital T by d small t is equal to k into T minus T. K is a constant, proportionality constant, শুধু constant বললেও হবে, এর পরিবর্তে একটি কনস্ট্যান্ট ব্যবহার করা হয় যা 9-10 ছিল, এটাকে সমানুপাতিক ধ্রুবক বলা হয়। আর এই অঙ্কের সাপেক্ষে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে dt by d small t into t minus 60, here Ta equals to 60, অর্থাৎ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা হলো 60 বা রুম টেম্পারেচার। এই হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা দুই মেথডে সলভ করতে পারি, একটি হলো ভেরিয়েবল সেপারেশন করে, আর একটি হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার। আর আমাদের টার্গেট হলো টাইম প্রোফাইল বের করব, টাইম প্রোফাইল বের করব, টাইম অফ ক্যাপিটাল টি, টেম্পারেচারের মাধ্যমে কোন সময় সে মারা গেছে। টেম্পারেচারের মাধ্যমে মানে লোকটা তো সুস্থ ছিল, লোকটা একজন হোটেলে থাকতেছে, তার মানে সে অসুস্থ হলে হোটেলে যায় না, অসুস্থ হলে সে হসপিটালে যাচ্ছে, সুস্থ অবস্থায় ধরে নেওয়া হয়। সেই ক্ষেত্রে as he was a regular person, there was no problem in his physical side, so we consider he is a regular person and he has a normal temperature. আমরা জানি হিউম্যান বডির নরমাল টেম্পারেচার 98.4 নাকি? 98.4. Yes. তার মানে ধরে নিব সে মৃত্যুর আগ মুহূর্তে তার টেম্পারেচার ছিল 98.2, ওই অবস্থায় সময়টা কত সেটা বের করবে। মূলত ক্লু হলো ওইটা, যে মারা যাওয়ার পরে কিন্তু তার টেম্পারেচার ফল করবে, কারণ তার পালসেশন নাই, তার কাজ হচ্ছে না ভিতরে, তখন অবশ্যই টেম্পারেচার ফল করবে। কেন ফল করবে? কারণ এসি চলতেছে। কথা কি বুঝতে যাচ্ছে? তো এই কন্ডিশন, তার রুম টেম্পারেচার পর্যন্ত তার টেম্পারেচার কমে যাবে। হ্যাঁ, রুম টেম্পারেচার যেহেতু 60, তার তো বডি টেম্পারেচার মানুষের কত থাকে 98 তো অনেক বেশি বডি টেম্পারেচার, রুম টেম্পারেচার কম হলেই তো ঠান্ডা লাগে আমাদের, তাই না? এই তো এখন আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করব। আগেরটা আমরা সলভ করেছিলাম ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে, এটা আমরা ভেরিয়েবল সেপারেশন দিয়ে খুব সংক্ষিপ্তভাবে সলভ করেছিলাম। তাহলে 1 by capital T minus 60 d capital T k into dt, শেষ। পক্ষান্তর করলাম, ভেরিয়েবল সেপারেট হয়ে গেল, এখন ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করলে এটা আসে ln t minus 60, ব্র্যাকেট না দিয়ে মডুলাস চিহ্ন দিলে মোর অ্যাকিউরেট, ব্র্যাকেট দিলেও যে হবে না তা না, ইকুয়ালস টু kt প্লাস t, kt প্লাস t। এখন আমরা যেহেতু টাইম বের করব, তাই টাইমের মানটা বের করতে চাই। তাহলে টাইম কত হয়? kt is equals to ln of t minus 60 minus t, অথবা t is equals to 1 by k
এটা আমরা লিখতে পারি ln of t minus 60 minus t। এই হলো সাপোজ সমীকরণ নাম্বার 2। এইভাবে আমরা টাইম প্রোফাইল বের করলাম ইন টার্মস অফ টেম্পারেচার। এখানে দুটি আননোন টার্ম আছে, একটি হলো কে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আর সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমরা এখন শর্তগুলি অ্যাপ্লাই করে এই দুটার মান বের করব। আচ্ছা, লেট এট মিডনাইট স্মল টি সময় হলো 0 আর ক্যাপিটাল টেম্পারেচার ছিল, দ্যাট ইজ ক্যাপিটাল টি ছিল 80 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ যখনই ডেড বডিটা পাওয়া গেল তখনই সময়টা 0 ধরে হয়ে গেছে। এটা যদি মিডনাইট না হয়ে যে কোনো সময় হয়, সকাল 10টায় ডেড বডি পাওয়া গেল, তখন সকাল 10টাকে টি সমান 0 ধরতে হবে এবং টেম্পারেচারটা 80 ধরতে হবে। তারপরে হিসাব নিকাশ করতে হবে। যেহেতু এটা মিডনাইট, টি সমান 0 ধরলাম তখন মিডনাইটে এবং টেম্পারেচারটা হলো 80। ঠিক আছে? দেন 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? টি এর মান কত? 0 আর 1/k ln of 80 minus 60 minus 2। কে দিয়ে 0 কে গুণ করলে 0 হয়, আর হিসাব নিকাশ করলে টি সমান আছে ln 20। আমরা টি এর মান পেলাম ln 20। এই মানটা যদি 1 নম্বরে বসিয়ে দিই, এক নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে কি হবে? 1/k, টি এর মান ln 20, ln a মাইনাস ln b এর ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করি, তাহলে হবে ln of t minus 60/20। একবার লিখেছি। 1 নম্বর সমীকরণে টি এর মান বসিয়েছি, টি এর মান ln 20, তাহলে ln a মাইনাস ln b, ফর্মুলা হলো ln of a/b। এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আরেকটি শর্ত আছে, 2 ঘন্টা পরে টেম্পারেচার হয়েছিল 75 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেই শর্তটা এখন আমরা অ্যাপ্লাই করব যে when t equals to 2, capital T is 75, then 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেলাম? t 2 equals to 1/k আর ln of 75 বসাইলে কত হয়? 75 minus 60, 15/20, that is 3/4। 15/20, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4। সুতরাং আমরা এর মান কত পেলাম? 1/2 ln of 3/4। এই মানটা এখন 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তো 2 নম্বরে যদি কে এর মান বসিয়ে দেই, টি অফ ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু কত আছে? কে এর এই মানটা বসালে উপরে 2 চলে যাবে আর নিচে আসবে 1/ln of 3/4, আর উপরে আসছে ln of t minus 60/20, t minus 60/20। এই হলো 3। এই সমীকরণটাকে বলা হয় টাইম প্রোফাইল ইন টার্মস অফ টেম্পারেচার। এখন ওই কিছুক্ষণ আগে বলেছিলাম লোকটা সুস্থ ছিল, অর্থাৎ নর্মাল টেম্পারেচার অফ এ হিউম্যান বডি, সেটা আমাদের জানা। সেই মানটা দিয়ে আমরা ক্যালকুলেশনটা শেষ করে ফেলি। We know that the normal
temperature, normal temperature of a human body is 98.4 degree Fahrenheit. এটা আমরা সবাই জানি 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো ওই অবস্থা যখন তখন সময়টা কত সেটা বের করবে। মূলত এরপর থেকে তার টেম্পারেচারটা কমতে ছিল, মৃত্যুর পর থেকেই পালসেশন নাই, সেই ক্ষেত্রে টেম্পারেচার ফল করে। হ্যাঁ, ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা therefore টাইম অফ ক্যাপিটাল টি দ্যাট ইজ 98.4 এটা কত 2/1 of 3/4 ln of 98.4 minus 60/20। তোমরা ক্যালকুলেটর যাদের কাছে আছে একটু হিসাব নিকাশ করে দেখো কত হয়। দেখো 2/ln of 3/4, তারপরে আছে ln of 98 কত আছে বলো, -60/20। আমি ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পেয়েছি -4.54 আওয়ার। এটা তো টাইম টেম্পারেচারে বের হবে টাইম ফাংশনটা, আর সরি এটা এগুলো ক্যাপিটাল টি আর স্মল টি বের করতেছি আওয়ার। এটাকে এইভাবে লেখা যায় যে মাইনাস, যদি আমরা এটা মিনিট সেকেন্ডে লিখি 4 আওয়ার 32 মিনিট, অর্থাৎ মৃত্যুর সময়টা হলো এত ঘন্টা মাইনাস, মানে মিডনাইট থেকে মাইনাস করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? এই রেজাল্টটা মাইনাস ইন্ডিকেট করে রাত 12টায় তো তাকে আমরা পেয়েছিলাম, এবং নর্মাল টেম্পারেচার ছিল যখন সেই সময়টা ছিল এত ঘন্টা মাইনাস, তার মানে 12 ঘন্টা থেকে রাত 12টা থেকে এই সময়টা বাদ দিতে হবে। তাহলে জি, দেয়ারফর টাইম অফ ডেথ, কত হবে? 12 ঘন্টা থেকে আমরা 4 ঘন্টা 32 মিনিট বাদ দিব, তাহলে কত থাকে? 7টা 28 মিনিট, হয় না? 7 আওয়ার 8 মিনিট। এটাকে আমরা লিখতে পারি 7:28 PM, এটাও লিখতে পারি, একই কথা। এই বিয়োগগুলি কিন্তু সিম্পল কোনো বিয়োগ না। 4, 5 তোমরা যারা সিরিয়াস পড়ছো তোমরা করেছো, 12 ঘন্টা থেকে 4 ঘন্টা 28 মিনিট বাদ দিলে 7 ঘন্টা, সরি 4 ঘন্টা 32 মিনিট বাদ দিলে থেকে 7 ঘন্টা 28 মিনিট। এটাকে 7টা 28 PM বলা হয়। কেন? ওই রাত 12টায় মারা গেছে, ডেড বডি পাওয়া গেছে, নর্মাল টেম্পারেচার যখন ছিল তখন সেটা ছিল 7টা 28 মিনিট, অর্থাৎ টাইম অফ ডেথ হলো 7টা 28 PM। এটা আমরা ক্যালকুলেশন করি। আমরা যদি পরীক্ষায় দেই মিডনাইট না হয়ে যে সকাল 10টার সময় লাশটা পাওয়া গেছে, তাহলে সকাল 10টাকে 0 ধরতে হবে, এবং 1 ঘন্টা পরে সিআইডি আইসা পর্যবেক্ষণ করেছে, এবং তখন টেম্পারেচার ক্যালকুলেশন করতে হবে। আর যেহেতু লাশটা আগেই মারা গিয়েছিল লোকটি, তাই আমাদের যে টাইমটা আসবে এই টাইম অলওয়েজ নেগেটিভ আসবে। নেগেটিভ ইন্ডিকেটস দ্যাট আমাদের প্রিভিয়াস টাইম থেকে পেছনের দিকে আসবে। সকাল 10টা থেকে এই 4 ঘন্টা বাদ দিলে ভোর 5টা 28 মিনিট হবে। 4 ঘন্টা যদি আমরা বাদ দিই সকাল 10টা থেকে, তাই না? এইভাবে তোমাকে চিন্তা করে অ্যানালাইসিস করতে হবে। আজকে আমি মিডটার্ম পর্যন্ত যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যতটুকু করিয়েছি তার সামান্য কিছু অ্যাপ্লিকেশন আলোচনা করেছি। তোমাদের কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে, স্যার অ্যাপ্লিকেশন গুলি কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি। আজকে একটু আলোচনা করলাম।